সরকারে বা পাওয়ারে যারা থাকে ওদের সাথে মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতা সেটাও আসলে আর্টিস্টদের জন্য একটু বিব্রতজনক, কারণ আমি এমন কিছুই বানাতে চাই যেটা আসলে সবসময় সব রেজিমকে হয়তো খুশিও করবে না। আমাদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে আমার অধিকার চর্চা আরেকজন করে দিবে এবং আমি শুধু সুফল ভোগ করব। মহানগর 2 মানে বানিয়েছিলাম যখন, তখন সরকার আসলে শিক্ষা দিতে চেয়েছিল উচিত শিক্ষা দিতে। এখন যেই সরকার আমাকে শিক্ষা দিতে চেয়েছিল সেই সরকারই এখন আর নাই। প্রশ্ন করার জন্য কাউকে লজ্জিত যেন হতে না হয়, কাউকে যেন এম্বারেস না করা হয় এবং কাউকে যেন থামিয়ে দেওয়া না হয়। এইটা হলে তারপর আপনি যদি ল অ্যাপ্লাই করেন, ল বানান, তখন আমরা তখন হয়তো ল এরও দরকার হবে না, তখন আমরা নিজেরাই বুঝে যাবো যে আমাদের বাউন্ডারিটা কোথায় বা কিরকম। আমরা যদি দেখি মিডিয়া স্বাধীনতার পিছনে গত ফ্যাসিস্ট রেজিম না শুধু, আরেকটু পিছনে চলে যাই আমরা পুরো পৃথিবীতে যদি তাকাই, আমরা দেখতে পারবো যে মিডিয়া স্বাধীনতাকে রোধ করার একটা বড় কারণ হচ্ছে আপনার অপশাসন এবং দুর্নীতির কারণ। আপনি একজন ইনসাইডার ইনফরমেশন থাকতে পারে আপনার কাছে, আপনি জানেন এই প্রতিষ্ঠানে আমি বসে কিছু কাজকর্ম করছি, কিন্তু আপনি এটা বলতে পারছেন না কারণ আপনার ওই প্রোটেকশনটা নেই। বাট সানশাইন ল এর মাধ্যমে যে হুইসেল ব্লোয়ার প্রোটেকশনটা, আপনি যদি এরকম একটা ইনফরমেশন বাইরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠান, সেক্ষেত্রে আপনাকে প্রোটেকশন দিবে রাষ্ট্র। এই জাতীয় আইন কি আমাদের দেশে এখন প্রয়োজন কিনা, বা এই প্র্যাকটিসটাকে আমাদের শুরু করা উচিত কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, যেটা তাসনিম বললো যে প্রোটেকশন তো ডেফিনেটলি দরকার, প্রোটেকশন, এবং এটা রাষ্ট্রের যে 4টা স্তম্ভের মধ্যে বাকি 3টা স্তম্ভকে রাষ্ট্র যেভাবে প্রোটেকশন দেয়, সাংবাদিকদের সেই তো প্রোটেকশনটা তো আসে, বা মিডিয়াতে আমি যদি বলি সেই প্রোটেকশনটা তো নাই। সো অবভিয়াসলি এই যে এই সানশাইন ল, আমি অবশ্যই এই লয়ের কথা আজকে শুনলাম, হুইসেল ব্লোয়ারদের জন্য যে প্রোটেকশনটা পায়, এটা যদি হয় তাহলে তো খুবই ভালো। তখন আমরা হয়তো যেই কথাগুলো আমরা বলতে পারি না ভয়, বা ইভেন ইউএসএ উইটনেস প্রোটেকশন বলে একটা ব্যাপার আছে, সো যার জন্য মানুষ সামনে আসতে পারে, যেটা আমরা এখানে আসলে উইটনেস প্রোটেকশন নাই দেখে আমরা অনেক সময় বলতেও পারি না বা সামনে আসতে পারি না। এই ধরনের যদি আসলে লগুলো আসে তাহলে ডেফিনেটলি ভালো। বাট আমি আবার একই সাথে আরেকটা জিনিস ছোট করে অ্যাড করতে চাই। আপনি যতই ল বানান, যতই নীতিমালা বানান, আপনি যদি আসলে আমাদেরকে না, আমার পার্সোনাল মত, এখানে আসলে বলা হচ্ছে মিডিয়া স্বাধীনতা এবং এটি কার্যকরী গণতন্ত্রের ভিত্তি। আমার মনে হয় কি আমাদেরকে এখন আসলে একটু গোড়ায় ফেরত যেতে হবে। আমি ল অ্যাপ্লাই করে আসলে পারবো না। আমি যদি হিসাব করে দেখি, আমরা ছোটবেলা থেকে, বা আমরা আমাদের পরিবারের মধ্যে দেখি, বা আমরা আমাদের স্কুলের ক্লাসরুমের মধ্যে দেখি, যেই ছেলেটা প্রশ্ন বেশি করে, যে বাচ্চাটা প্রশ্ন বেশি করে, ফ্যামিলির মধ্যে যে বাচ্চাটা প্রশ্ন বেশি করে, সবার উপরে তারা বিরক্ত হয়, ফ্যামিলি মেম্বার্সরাও এম্বারেসড হয়, টিচাররাও বিরক্ত হয়। এই যে সে প্রশ্ন করতে পারছে না, তার কারণে যে সবাই বিরক্ত হচ্ছে, এই যে প্রথমে গণতান্ত্রিক চর্চা বলি বা বাক স্বাধীনতা বলি, ভেরি শর্ট ফর্মে হলেও আমার ছোটবেলা থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমি জানি যে এই কথাগুলো বলা যাবে না, এই কথা বললে হয়তো ক্লাসে সবাই এম্বারেসড হবে, বিরক্ত হবে, আমাকে ছোট করবে। আমি প্রথম থেকেই এই চর্চাটা যদি আমি শুরু না করি, কারণ আমি ধরেন মিডিয়াতে কারা আসবে, গণতান্ত্রিক রাষ্ট্রে কারা আসবে, এরা তো আসমান থেকে পড়বে না, এটা তো আমাদের সোসাইটি থেকে আসবে। সো এই যে কোয়েশ্চেন করার যেই টেন্ডেন্সিটা, কোয়েশ্চেন করা মানেই রং না, কোয়েশ্চেন করা মানেই তুমি এম্বারেসড হবে না। আমি একটা ছোট করে একটা এক্সাম্পল দিই। আমি একটু আগে এলিটার কথা বলেছিলাম। এলিটা একটা হায়ার স্টাডিজের জন্য ইউএসএ গেছিল। ও ইউএস থেকে আসার পরে ওকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি বাংলাদেশের সাথে ইউএসএ, ও যেখানে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ওটার মধ্যে ডিফারেন্স কি? তো তখন এলিটা একদম কোনো রকম চিন্তা না করে বলেছে যে ওখানে সবাই কথা শুনে। আমি বললাম কথা শুনে মানে কি? সেটা হচ্ছে আমি যদি হ্যান্ড রেজ করে একটা প্রশ্ন করি, নো ম্যাটার হাউ স্টুপিড দ্য কোয়েশ্চেন ইজ, ওরা কথাটা শুনে এবং সেটার একটা উত্তর দেয়। কেন সেই প্রশ্নটা করলো সেটার জন্য তাকে আসলে এম্বারেস করা হয় না। এখন আমি গণতন্ত্র প্র্যাকটিস করতে চাই, আমি আসলে গণতন্ত্র চাই, আমি চাই রাষ্ট্র আমাকে ল দিবে এবং সবাই সেটা মানবে, কিন্তু এটা আমি ব্যক্তি জীবনে আসলে চর্চা করব না। তখন আমার আসলে 100টা ল দিয়েও আসলে কোনো কিছু হবে না। আমাদের প্র্যাকটিসটা গোড়া থেকেই শুরু করে দিতে হবে, একদম স্কুল থেকে, বাসা থেকে। তখন আমি বুঝতে পারবো আমার অধিকারটা আসছে। আমি যখন ছোটবেলা থেকে দেখি যে আমার ফ্যামিলির মধ্যে বা আমার স্কুলে বা আমার বন্ধু সার্কেলের মধ্যে কেউ একজন ম্যানিপুলেট করতে পারে, পাওয়ার প্লে করতে পারে, আমি যখন কোনো পজিশনে যাই তখন আমিও ম্যানিপুলেট করব। তখন আমি চেয়ার পেলে আমিও, যেই লটা আসে না কেন, কারণ আমি কোনো না কোনো সময় হয়তো দেখেছি যে আচ্ছা এখানে বসলে এটা করা যায়, সো আমিও সেটা করবো। তো চর্চাটা আমার মনে হয় কি, যে গণতান্ত্রিক হতে হলে ব্যক্তিগত এবং পারিবারিক জায়গা থেকে শুরু করতে হবে। সবাইকে প্রশ্ন করতে দিতে হবে। প্রশ্ন করার জন্য কাউকে লজ্জিত যেন হতে না হয়, কাউকে যেন এম্বারেস না করা হয় এবং কাউকে যেন থামিয়ে দেওয়া না হয়। এইটা হলে
তারপর আপনি যদি ল অ্যাপ্লাই করেন, ল বানান, তখন আমরা তখন হয়তো ল এরও দরকার হবে না, তখন আমরা নিজেরাই বুঝে যাবো যে আমাদের বাউন্ডারিটা কোথায় বা কিরকম। সাগরনী হত্যাকাণ্ডের ব্রডার ইম্প্যাক্ট এবং এটা সম্বন্ধে আপনার সরকারি কোনো পক্ষের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা বর্তমানে, এ বিষয়ে আপনি কি বলতে চান? সাগররুনির সাথে আসলে যেটা হয়ে গেছে, এটা তো অলমোস্ট প্রায় 12 বছর আগের ঘটনা, যেটা দুর্ঘটনাটা হয়ে গেছে। তো ডেফিনেটলি এই ধরনের যখন কোনো কিছু হয়, যেহেতু এগুলোর কোনো কনক্রিট কিছু আসে না, আমরা দেখতে পাই না, যেহেতু ন্যায় বিচার হয় কম, এবং সাগররুনির ক্ষেত্রে তো এক্সেপশনালি যেভাবে রায় পিছানো হয়েছে, আমি জানি না পৃথিবীতে আর কোনো মামলার ক্ষেত্রে এটা হয়েছে কিনা। ডেফিনেটলি এটা কেস মেটেরিয়াল হিসেবে তো ভেরি ইন্টারেস্টিং। এখন আমার একটা ক্রাইসিস যদি বলি, বা আমি যদি আর্টিস্টিক ক্রাইসিস বলি, সেটা হচ্ছে আর্টিস্টদের একটা ক্রাইসিস হচ্ছে গিয়ে কি, যে ধরেন সরকারে বা পাওয়ারে যারা থাকে ওদের সাথে মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতা, সেটাও আসলে আর্টিস্টদের জন্য একটু বিব্রতজনক। কারণ আমি এমন কিছুই বানাতে চাই যেটা আসলে সবসময় সব রেজিমকে হয়তো খুশিও করবে না। তো সাগররুনিকে যদি আপনি বলেন যে মানে আপনি কি বলতে চাচ্ছেন, রায় নিয়ে কোনো কথা হয়েছে কিনা, না কন্টেন্ট বানানো নিয়ে? না, রায় নিয়ে আসলে সাগররুনির রায় কি হবে সেটাও আমি 8-10 জন সাধারণ জনগণের মতোই পত্রিকায় ফলো করছি যে আসলে কি হচ্ছে। অবভিয়াসলি সাগররুনির প্রতিবার যতবার রায় পেছানো হতো ততবারই আমি সেটা নিয়ে লেখালেখি করতাম, এবং এবারও আমি তাকিয়ে আছি যে আমার যেন আসলে লেখালেখিটা করতে না হয়। এদিকে এতটুকু পর্যন্ত। আমরা কোন পথে আছি? ওভারঅল একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে 5 আগস্টের পর থেকে। এখানে মিডিয়া স্বাধীনতা, গণতন্ত্র, একটি কার্যকর আইনি কাঠামো, আমরা আসলে কোন পথে আছি? সত্যি কথা, আমি বরাবরই খুবই আশাবাদী মানুষ। আমি যখন এই যে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যখন আমাকে কন্টেন্ট বানাতে হতো, তখনও আমি আশাবাদী ছিলাম। তখনও আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমার কেন জানি মনে হতো যে আসলে সামনে ভালো দিন আসবেই। সেজন্য আসলে আমি বা তাসনিম বা এহসান ভাই আমরা সবসময় কাজ করে গেছি। আশাবাদী না হলে আসলে এই কাজগুলো করা যায় না। আর আমার মনে হয় যে একটা প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ, একটা প্রবাদ আছে যে যেটা আগে ছিল সেটা ভালোই ছিল, এখন খারাপ আসবে। আমি ওটা আসলে বিশ্বাস করতে চাই না। আমি অত্যন্ত আশাবাদী। আবার আশাবাদীর দুইটা ভাগ আছে। একটা হচ্ছে এই আশাবাদ জারি রাখতে আপনাকে পরিশ্রম করতে হবে, আরেকটা হচ্ছে এই আশাবাদ জারি রাখতে আপনাকে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। আমি এই সংখ্যাটা অনেক বেশি দেখি। আমি যদি এভাবে একটু নিজেদেরকেই ক্রিটিক করি, আমি যদি বাঙালি জাতি হিসেবে বা বাংলাদেশ হিসেবে নিজেদেরকে একটু ক্রিটিক করি, আমরা সবসময় চাই আমার স্বাধীনতাটা আরেকজন এনে দিক, আমরা সবসময় চাই আমার কথাটা ও বলে দিক। আমি বলবো না, আমি হয়তো খুব বাহবা দিব, আমি হয়তো বলবো যে না ভাই ফাটাই দিছেন, কিন্তু বা খুব ভালো বলছেন, কিন্তু আমি বলার চেয়ে আমি চাই সেটা আর কেউ বলে দিক। স্বাধীনতার বা সংগ্রাম বা চর্চা বা গণতান্ত্রিক চর্চা, এটা কিন্তু এমন কোনো প্রসেস না যে আমি পেলাম আর এরপর সব ঠিক হয়ে গেল। এটা কিন্তু আমৃত্যু চলতে থাকবে। এই প্র্যাকটিসটা জারি থাকতে হবে সব সময়। আমাদের আশাবাদী না হয়ে উপায় নেই। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, এই যে এখন মবের কথাটা বলা হচ্ছে, 5ই আগস্টের আগে কি আমরা এই মবের যে অ্যাটাকগুলো হবে এগুলো কি আমরা জানতাম না। কিন্তু আমরা দেখলাম কি, যে আমরা তো ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে সব সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত নতুন নতুন অনেক ধরনের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি। এগুলোকে আমাদের উতরে যেতে হবে। এই সংগ্রাম সবসময় চলবে। আমরা যদি রাতারাতি আশা করি যে রাতারাতি সব ভালো হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না। আমি জানি যে তাসনিম যে এত বছর পরে দেশে আসছে এবং সামনে ওর খুব সাহসের সাথে সাংবাদিকতা করতে পারবে, সেটা ও নিজেও বিশ্বাস করে না। সামনেও অনেক প্রতিবন্ধক। আমিও যে খুব সুন্দর করে একটা মহানগর বানিয়ে ফেলেছি, এখন আমি 10টা মহানগর বানাতে পারবো, আমারও সেটা বিশ্বাস হয় না। এই সংগ্রাম সবসময় চলবে। আমি একটা কথা ছোট করে শেষ করে দিই, আমি সবাইকে বলি আমাদেরকে একটু সাবালক হতে হবে। আপনি শেষ করার আগে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি কিছুদিন আগেই লিখেছেন, যখন আসলে একটা কি বলে একটা সেটেল ম্যাটার নিয়ে বাংলাদেশে খুব আলোচনা শুরু হলো, রাষ্ট্রপতি
সাহেব বলেছেন কিছু একটা বিষয়, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে একটা কথা তিনি মানব জমিনের সম্পাদক সাহেবের কাছে বলেছিলেন। এই বিষয়টা নিয়ে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আসলে বিচার ত্বরান্বিত করার জায়গায় আমরা হয়তো বা কাগজ খুঁজছি, কাগজ খোঁজাখুঁজি শেষ হলে বিচারটা করেন। এই সাবালক হওয়ার ক্ষেত্রে কি বিচারটাও তো ইম্পর্টেন্ট? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি। না, ওটা ছিল কি যে ওই যে কাগজ পদত্যাগপত্র খোঁজা, তো তখন আমি বলছিলাম যে পদত্যাগপত্র খোঁজাখুঁজি শেষ হলে বিচারটা কি ত্বরান্বিত করেন, কারণ হাসপাতালে যারা আহত ওরা কাগজ দেখতে চায় না, ওরা বিচারটা চায়। সো ওই ক্ষেত্রেই বলছি যে আমাদেরকে একটু সাবালক হতে হবে, আমাদেরকে আমাদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে, আমাদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে আমার অধিকার চর্চা আরেকজন করে দিবে এবং আমি শুধু সুফল ভোগ করব। এটা জাতি হিসেবে আমার মনে হয় যে আমাদের এই জায়গাটার মধ্যে আসতে হবে। আমি একটা জিনিস আর একটা ব্যাপার বলি, আমরা কিন্তু যে কোনো ফরম্যাটে বা ফর্মে আমরা নিউট্রাল জায়গা খুঁজি। নিউট্রাল আমরা হিসাব করি এখানে যাওয়ার আগে যে আচ্ছা এটা কি এই পার্টিজান ওই পার্টিজান নাকি নিউট্রাল। এই নিউট্রাল ব্যাপারটা কেন আসছে? নিউট্রাল ব্যাপারটা আসছে এই সেফ থাকার একটা টেন্ডেন্সি থেকে। সো এই কেন? কারণ আমরা আসলে ভয় পাই যে আচ্ছা ঠিক আছে আমি ওখানে যাব, আমি কি লেবেলড হব নাকি লেবেলড হব না। সো আমাদেরকে না শুরু থেকেই আসলে ওই সাবালক হতে হবে। তখনই আমি আসলে এই যে আপনি বললেন দেশ কোন পথে আগাচ্ছে, দেশ তখন আমার মতো করে চলতে পারবে যখন আমি আসলে সাবালক হব, দেশের 20 কোটি মানুষ যখন আসলে সাবালক হবে তখন। নিপুণ ভাই আপনার কাছে একটা প্রশ্ন, প্রথমে একটা প্রশ্ন তারপর আর একটা প্রশ্ন করবো। মহানগর 3 কবে আসছে? আমি এই কথাটাই তাসিমকে একটু আগে বলছিলাম, শুনতে কথাটা খুবই সেলফিশ শোনাতে পারে, কিন্তু আর্টিস্টদের জন্যে আর্ট করার সবচেয়ে ভালো সময় যখন রাষ্ট্রে সাপ্রেশন থাকে, নিপীড়ন থাকে, তখনই আর্টিস্টরা, তখনই আপনি দেখবেন কি সবচেয়ে ব্রিলিয়ান্ট কার্টুনগুলো বের হয়, সবচেয়ে ব্রিলিয়ান্ট কবিতাগুলো বের হয়, ব্রিলিয়ান্ট কন্টেন্ট বের হয়। সো মহানগর যেই সময় আমি বানিয়েছিলাম 1 এবং 2, মহানগর 2 মানে বানিয়েছিলাম যখন, তখন রাষ্ট্র আমাকে এক ধরনের শিক্ষা দিতে চেয়েছিল, আমি চেয়েছি রাষ্ট্রকে একটা উচিত শিক্ষা দিতে। রাষ্ট্র বলি না, আমি যদি সরকারকে বলি, সরকার আসলে শিক্ষা দিতে চেয়েছিল, উচিত শিক্ষা দিতে। এখন যেই সরকার আমাকে শিক্ষা দিতে চেয়েছিল সেই সরকারই এখন আর নাই। সো আসলে মানে যদি আমি বলি যে মহানগর 3 বানানোর জন্য এটা কি এখন সবচেয়ে ব্রিডিং গ্রাউন্ড কিনা, সেটা নিয়ে আমি আসলে এখন একটু দোটানার মধ্যে আছি যে এটা আসলে কতটুকু বলা যাবে বা করা যাবে। এখন তো সবই স্বাধীন, সো এখন আসলে কতটুকু কি করবো সেজন্য আপাতত এখনো ঘোষণা দিচ্ছি না। এই স্বাধীনতা তুমি চাও না? অবশ্যই চেয়েছিলাম। তো নিপুণ ভাই, আমরা আলোচনার শেষ দিকে, মিডিয়ার স্বাধীনতা একটি কার্যকরী গণতন্ত্রের ভিত্তি, এ ব্যাপারে বা সার্বিক বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার পক্ষ থেকে সাজেশন কি থাকবে আজকে দা বাংলাদেশ ডায়ালগের পার্সপেক্টিভ সেশন 2-তে? আমার শুধুমাত্র মিডিয়ার স্বাধীনতা, মিডিয়া তো একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু আমার কাছে মনে হয় কি যে আমি ছোট করেই শেষ করে দিই। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আমরা যে স্বাধীনতার কথা বলি বা স্বাধীনতা চর্চা করার কথা বলি, সেই স্বাধীনতা চর্চা আসলে কতটুকু আমরা নিজেরা বুঝি বা বুঝে করি, বা বাক স্বাধীনতার কথা যদি বলি আমরা আসলে কতটুকু করতে পারি। মিডিয়ার স্বাধীনতার প্রশ্ন যদি আসে তাহলে মিডিয়া ট্রায়ালের কথাও আসবে। আমরা মিডিয়া ট্রায়াল আমরা ধরে নিই যে আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা ব্যক্তিত্ব, সেটা যতই বিতর্কিত হোক অথবা সাধু হোক, আমরা মিডিয়া ট্রায়াল করে ফেলতেছি এখন। কেন? আমরা ভাবতেছি এটা হচ্ছে আমার স্বাধীনতার একটা অংশ, বাক স্বাধীনতার অংশ, স্বাধীনতা চর্চার একটা অংশ। সো আমার মনে হয় যে মিডিয়ার স্বাধীনতা অবশ্যই আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছিল, এর পেছনে তো আসলে যাওয়ার উপায় নেই। সো সামনে হয়তো আরো বেটার ডেজ আছে, আমরা আস্তে আস্তে শুরু করব। আমি একটা খুবই আশাবাদী দেখি যে ধরেন আপনি জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে, আমি ছোট করে একটা যদি বলি, জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত, আগে আমরা ফেসবুকে যেই ধরনের কন্টেন্ট ভাইরাল হতে দেখতাম, আমরা সাডেনলি দেখলাম সেগুলো এখন আর নাই হয়ে গেছে। বিভিন্ন ধরনের মানুষগুলো ইরেলেভেন্ট হয়ে গেছে। সো আপনাকে আসলে আইন করে ওকে ইরেলেভেন্ট করতে হয় নাই, আপনাকে ডাকাডাকি করে করতে হয় নাই। আপনি যখন আসলে ওই যে যখন কি হলো মাঝখানে, আমরা ম্যাচিওরড হলাম, এই যে একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা কালেকটিভ ম্যাচিওরিটি আসছে চিন্তা ভাবনার ক্ষেত্রে, সহমর্মিতার ক্ষেত্রে। এমনিতেও দুর্যোগের সময় বাংলাদেশিরা সবাই এক হয়ে যায়। সো এই যে ম্যাচিওরিটি, আমি এই ম্যাচিওরিটিটাই মিডিয়াতে দেখতে চাই। এই ম্যাচিওরিটি ঠিক করে দিলে
দেবে যে আসলে মিডিয়ার স্বাধীনতা চর্চা কতটুকু হবে। আর মিডিয়া ট্রায়াল বলে যে একটা জিনিস এখন চলছে, সেটা এই প্ল্যাটফর্মে যারা বসে আছে তাদের প্রত্যেকেরই মিডিয়া ট্রায়াল হয়েছে, এর বাইরে যারা আছে বা সাধারণ মানুষদের মধ্যে আমরা দেখি যে এক ধরনের মিডিয়া ট্রায়াল চলছে। এটা তত কমে আসবে যখন আমরা আসলে ওই ধরনের ম্যাচিউরড হতে পারবো, যেটার আমি আশা দেখি। অনেক ধন্যবাদ।